আগে আমরা শিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখন আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী কী আছে? ঠিক একইভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা যেমন শিখেছিলাম সংজ্ঞা, চেনার নিয়ম, ইংরেজি করিবার নিয়ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিভিন্ন রূপ এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারিক প্রয়োগ, মানে কোথায় কোথায় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এখন আমরা দেখে নিই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। যে টেন্স দ্বারা বর্তমানের কোনো কাজ চলিতেছে বা চলছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তার মানে বর্তমানকালে কোনো একটা কাজ রানিং আছে বা চলতেছে, যদি এমন কোনো কিছু বোঝায় তখন তাকে আমরা কি বলবো? তাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার নিয়মটা কি? চেনার নিয়ম হলো বাংলা বাক্যের শেষে তেসি, তেসো, তেসে, তেসেন বা সংক্ষেপে সোয়া, সি, সে, সেন এগুলো থাকে। এক্সাম্পল হিসেবে এখানে দেখা যাচ্ছে আমি বই পড়িতেছি, তাহলে কি হলো? আমি বই পড়িতেছি। যদি বাংলা বাক্যের শেষে এরকম থাকে তাহলে আমরা বুঝে নিব যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ফাইন। তাহলে আমরা এবার ইংরেজি কীভাবে করব সেটা আমরা দেখে নিব। ইংরেজি করার জন্য কী করতে হবে? বাংলা বাক্যের যেমন সাবজেক্ট আছে, কর্তা, এখানেও ইংরেজি করিবার সময়ও প্রথমে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট আমি হলো আই। তারপরে কী করতে হবে? নাম্বার এবং পার্সন অনুসারে অ্যাম, ইজ, আর এর যে কোনো একটি আনতে হবে। তো অ্যাম, ইজ, আর, অ্যাম, ইজ, আর এর যে কোনো একটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে আই এর সঙ্গে শুধু অ্যাম বসে, তো আই ফার্স্ট পারসন, আই এর সঙ্গে অ্যাম বসে। যদি উই হয় তাহলে উইর ক্ষেত্রে বসবে আর। তাই এবার আসি সেকেন্ড পারসন ইউর বেলায়ও বসবে আর। তারপর থার্ড পারসন হি, সি, এটার জন্য বসবে ইজ এবং দের জন্য বসবে আর। থার্ড পারসনের ভিতরে এনি নেম, হি, সি অথবা এনি নেম যে কোনো নাম হতে পারে, সেটা করিম বা রহিম, যে কেউ। এই করিম রহিমের বেলায়ও কী হবে? ইজ বলবে। তাহলে এরপরে আসলো মূল ভার্বের সঙ্গে কন্টিনিউয়াস টেন্সের একটা কমন নিয়ম হলো মূল ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যোগ হবে। সেটা হোক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হোক পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হোক ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সবসময় মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ বসবে। তারপরে বসবে অবজেক্ট। এখানে বই হলো বুক, তার মানে আই অ্যাম রিডিং এ বুক। এটা হলো ইংরেজি করিবার নিয়ম। তো সংক্ষেপে আমরা যদি দেখি যে ইংরেজি করিবার নিয়মটা কি হবে। ইংরেজি করতে হলে প্রথমে ইংরেজি করিবার নিয়ম, প্রথমে সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর এর যে কোনো একটা। তারপর আসলো মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এটা হলো ইংরেজি করিবার নিয়ম। তো বন্ধুরা, তাহলে আমরা কি জানলাম? শুধু আইয়ের পরে শুধু অ্যাম বসে, আর কোনো কিছুর পরে অ্যাম বসে না। কিন্তু অনেক কিছুর পরে বসে। দেব পরে আর বসে, উইর পরে আর বসে, আর যে কোনো নাম অথবা হি, সি এর পরে বসবে ইজ। এবার আসি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তাহলে সংজ্ঞা গেল, চেনার নিয়ম গেল, এবার ইংরেজি করিবার নিয়ম গেল। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিভিন্ন রূপ। তার মানে আই অ্যাম রিডিং এ বুক, এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আচ্ছা, যদি আমরা এটাকে নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? নেগেটিভ করতে হলে এই যে অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আরের যে কোনো একটা, তারপরে আমরা একটা নট বসিয়ে দিব। আই অ্যাম নট
রিডিং এ বুক। তাহলে অ্যামের পরে অক্সিলারি ভার্ব অ্যাম, এখানে অ্যামই যা যে কোনো একটা অক্সিলারি ভার্বের পরে যদি আমরা নট বসিয়ে দিই তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স। এবার আসি কীভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার বেলায় খুবই সহজ। এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটা শুধু সাবজেক্টের আগে বসালেই আমাদের হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাম আই রিডিং এ বুক, এবং এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। আচ্ছা, যদি এমন হয় নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করব? সেই ক্ষেত্রে অ্যাম আই, এই নটটা তখন বসে যাবে, অ্যাম আই নট রিডিং এ বুক, এবং সেই ক্ষেত্রেও প্রশ্নবোধক চিহ্নটা বসবে। তাহলে এভাবে আমরা দেখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বিভিন্ন রকমের রূপ আছে, সেই রূপগুলোকে অ্যাফার্মেটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে, সেটা ইন্টারোগেটিভ হতে পারে, এবং সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ হতে পারে। নেগেটিভ ইন্টারোগেটিভ সময় অক্সিলারি ভার্বটা আগে বসবে, সাবজেক্টের আগে বসবে, এবং সাবজেক্টের পরপরই নটটা বসবে। তাহলে আমরা দেখলাম বিভিন্ন রকমের রূপ। এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারিক প্রয়োগ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কোথায় কোথায় এবং কীভাবে ব্যবহার করতে পারি সেগুলো আমরা দেখব। আমরা তখন শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আমরা যদি এর ব্যবহারিক প্রয়োগটা যদি আমরা না জানি তাহলে আমরা শেখার পরেও সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারবো না। তো ব্যবহারিক প্রয়োগে যদি কোনো কাজ পূর্ব থেকে শুরু হয়ে বর্তমান কালেও কিছু সময় চলতেছে বা চলছে বোঝায়, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন করিম is reading for examination. তার মানে করিম পরীক্ষার সামনে সে পড়তেছে, তার মানে সে পড়াটা কিন্তু এখনো শুরু করে না, সে কিন্তু পূর্বে থেকে পড়া শুরু করছে। তাহলে কোনো একটা কাজ যদি পূর্বে শুরু হয়ে বর্তমান কালেও কিছু সময় ধরে চলছে বোঝায়, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এবার যদি নিকট ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হবে এমনটা বোঝাতেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব নিকট ভবিষ্যৎকালে। সেটা কেমন? যেমন আই অ্যাম গোয়িং টু সিলেট টুনাইট। তার মানে আজ রাতে আমি সিলেট যাচ্ছি। তো সিলেট আমি যাব কিন্তু নিকট ভবিষ্যতে, আজকে রাতে। তারপরেও কিন্তু আমরা এখানে কি করব? আমরা কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। আই এম গোয়িং টু সিলেট টুনাইট। এবার কোনো একটা ঘটনা যদি বারবার ঘটে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। যেমন যদি বলি যে সে বারে বারে চেষ্টা করতেছে কি জন্য? পরীক্ষা পাশ করার জন্য। হি ইজ ট্রাইং হি ইজ কন্টিনিউয়াসলি ট্রাইং। হি ইজ He is continuously trying to pass the examination. তার মানে সে বারবার চেষ্টা করতেছে পরীক্ষায় পাশ করার জন্য। আবার কোনো একটা পরিবর্তনশীল অবস্থা বোঝানোর জন্য কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করতে পারি। সেটা কেমন হতে পারে? সেটা হতে পারে the economic condition
of Bangladesh is improving day by day। তার মানে বাংলাদেশের অবস্থা ক্রমান্বয়ে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ক্রমান্বয়ে উন্নত হচ্ছে বা উন্নতি লাভ করছে। তাহলে এটাও কিন্তু কন্টিনিউয়াস টেন্সের একটা ব্যবহার। তাহলে আমরা কোথায় কোথায় দেখলাম, একটা হলো কোনো কাজ পূর্বে থেকে শুরু হয়ে বর্তমান কালেও চলছে এমনটা যদি বোঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। নিকট ভবিষ্যৎকালে কোনো কাজ সংগঠিত হবে যদি এমনটা বোঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। কোনো একটা ঘটনা বারবার ঘটতেছে যদি এমনটা যদি বোঝাতে চাই সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। আবার কোনো পরিবর্তনশীল অবস্থা বোঝাতেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। তাহলে এভাবেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একে একে সংজ্ঞা জানলাম, চেনার নিয়ম আমরা দেখলাম, তারপরে ইংরেজি করিবার নিয়ম দেখলাম, বিভিন্ন রকমের রূপ কীভাবে রূপ পরিবর্তন হয় সেভাবে দেখলাম, এবং আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহারিকভাবে ব্যবহারিক প্রয়োগ ঘটাতে পারি সেটা আমরা শিখলাম। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর তোমরা বন্ধুদেরকে জানিয়ে দেবে তারাও যাতে এই স্লাইড থেকে কিংবা এই লেসন থেকে কিছু শিখতে পারে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক বাটন আছে, সেখানে একটা লাইক দিয়ে দিবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই।